আমি যাকে ভোট দিচ্ছি না তার কথা তো ছেড়েই দিলাম, যাকে ভোট দিচ্ছি বোতামটা টেপার সময় আমি জানি যে খুব সম্ভবত প্রচন্ড প্রবাবিলিটি যে সে একজন করাপ্ট লোক। এটা কি একটা গণতন্ত্র? আপনি ভেবে দেখুন। আর আমাদের নেতাদের প্রতি আমাদের কি আছে? ভয়। আমি যদি একে ভোট না দিয়ে টাইট দেবে। তাপসদা খুব সুন্দর মেনকা গান্ধীর কথাটা তুলেছেন। আমাদের পরের বক্তা এক অর্থে কিন্তু কথাশিল্পী। নিন্দুকরা বলেন তিনি শব্দ সন্ত্রাসী, তার উত্তেজক বাক্যবন্ধ নিয়ে সবে যখন বিরোধীরা কাটাছেঁড়া শুরু করতে বসেন, না তিনি থামেন না, তিনি তৎক্ষণাৎ তার পরের শব্দে চলে যান। তিনি নানাদাত দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ বাবু। অতি সম্প্রতি নববর্ষ হয়েছে, সেই জন্য আমি দেরিতে ঢুকেছি, ক্ষমা চেয়ে নিয়ে সবাইকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি উপর নিচে সবাইকে। আর এই ধরনের অনুষ্ঠানে আমার আসার সুযোগ হয় না, কারণ আমি খোলা মাঠেই খেলতেই ভালোবাসি। কিন্তু আজকে সুমনদার আমন্ত্রণে আমি এসেছি আপনাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য। নববর্ষের প্রথম দিনে শুভেচ্ছা। নির্বাচন এসে গেছে, বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। গরম হচ্ছে হাওয়া, কথাবার্তা, উত্তর প্রত্যুত্তর চলছে। সেই সুযোগে আমরা যে রাজ্যে বাস করি, নাই রাজ্য একটা। এজন্য বলছি, যদি আমরা তাকাই দেখব স্কুলে মাস্টার নাই, থানায় পুলিশ নাই, হসপিটাল ডক্টর নাই, নার্স নাই, বেড নাই, ওষুধ নাই। আর গ্রামের দিকে গেলে জল নেই, রাস্তা নেই। আমার দুজন মাননীয় মন্ত্রী আছেন, আমার সহ সাথী বিধানসভার। তো এই নাই রাজত্বের পরিবর্তন আমরা চাইছি, সেই জন্য তেড়ে ফুঁড়ে লেগেছি। আর মজার ব্যাপার, আমাদের বিরুদ্ধে সব উল্টো কমপ্লেন করা হচ্ছে। সেই জন্য আমি ভাবছি সবার সামনে দু একটা কথা বলি। এই যে নাই রাজত্ব, স্কুলে বা কম্পিটিটিভ পরীক্ষা হয় না হলে প্রশ্ন লিক হয়ে যায়, কবে তার রেজাল্ট হবে আমরা জানি না। রেজাল্ট হলে চাকরি হয় না, চাকরি হয়ে গেলে তার বেতন হয় না, বেতন হলে ইনক্রিমেন্ট হয় না, তারপরে ডিএ বাকি থাকে। ডিএ চাইতে গেলে লাঠি খেতে হয়। শুধু তাই নয়, দিদিমণির মুখঝামটা খেতে হয়, সম্মানটুকু দেন না। কুকুর বিড়ালের সঙ্গে তুলনা করবেন, ঘেউ ঘেউ করবেন না, ঘেউ ঘেউ করলে ডিএ পাওয়া যায় না। পয়সা নিতে পারেন, সম্মান দিতে কি লাগে? পয়সা লাগে না, কিন্তু সেটাও দেন না। তো সেই বাংলা নীতি নৈতিকতা সৌজন্যের কথা বলছি আমরা, তার ছোটোখাটো টুকরো আমি বলছি এটা। তো চাকরি যদি করতে হয় আপনার কিন্তু গুজরাট, রাজস্থানে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে যেতে হবে। এটা এখন নয়, সুজনবাবুদের সময় এই ট্রেনটা শুরু হয়েছে, এখন ট্রেডিশন হয়ে গেছে এটা। চাকরি আপনাকে পশ্চিম ভারতেই করতে হবে, এখানে চাকরি হবে না। তো সেই জন্য আমরাও ভাবছি চাকরি করতে আমাদের ছেলেপুলে ওখানে কেন যাবে, সেই রাজত্বটা আমরা এখানে নিয়ে আসি। পশ্চিমবাংলায় বিজেপি রাজত্ব হোক, তাহলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এই যে পরিস্থিতি হয়েছে, গণতন্ত্রের কথা হচ্ছিল, যে রাজ্যে 34% সিটে লোকে নমিনেশন করতে পারে না, এটা বিশ্ব সংবাদ হয়েছে। এবং প্রায় 42% লোক এবারে পঞ্চায়েতে গ্রামীণ ভোটাররা ভোট দিতে পারলো না, হয় ক্যান্ডিডেট পেল না, নাহলে গিয়ে কালি লাগিয়ে বাড়ি চলে আসতো, ভোটটা নিজে দিতে পারলো না। দেওয়ার লোক আলাদা, আপনি নিজের বিল দেবেন, পুজোর চাঁদা দেবেন, কিন্তু ভোট দিতে পারবেন না। এটা আমাদের বাংলার গণতন্ত্র। আর সেই গণতন্ত্রের যিনি মুখ এখানে, তিনি সবসময় বলছেন দেশে গণতন্ত্র নাই। গণতন্ত্রের শ্মশানে বসে তিনি অন্যের সমালোচনা ছিলেন মোদির, যে মোদির রাজত্বে কোথাও একটা ভোট রিগিং হয় না, একটা বুথে রিপোলিং হয় না, হাজার হাজার বুথের একটা চড় মারে নাকি, একটা কেস হয় না বিরোধীদের সঙ্গে। তিনি তাকে বলছেন নাকি গণতন্ত্রটা ওখানে না, এখানে গণতন্ত্র আছে। সেই গণতন্ত্রের সবচেয়ে বড় ভুক্তভোগী আমি। 10 বার আমার উপরে আক্রমণ হয়েছে, প্রায় গাড়ি ভেঙে দিয়ে আমার নামে কেস দেওয়া হয়, আমাকে ওয়ারেন্ট বেরোয়, আমাকে তার বেল নিতে হয়। কালকে হয়তো আবার বারাসাত কোর্টে যেতে হবে। এই গণতন্ত্রের যে মুখ্য ভূমি, এটা দেখার সুযোগ আমাদের এই সময় হয়েছে, এর আগে ছিল না। ডেভেলপমেন্টের কি বলবো, উত্তর বাংলায় চা শিল্প পুরোপুরি প্রায় বন্ধ, লক্ষ লক্ষ শ্রমিক বেকার। দক্ষিণ বাংলায় পাট শিল্পের তার চেয়ে অবস্থা খারাপ। সুজনবাবুরা ধোঁয়া বন্ধ করেছিলেন, এনার মেন গেটটা বন্ধ করে দিয়েছেন। আর কারখানায় যাওয়ার কারো দরকার নেই, বাড়িতে বসে আনন্দ নিন। তো এই যে পরিস্থিতি তৈরি করেছেন যারা, তারা আমাদের সমালোচনা, আমরা নাকি ডেভেলপমেন্ট করি না। অটলজি 5 বছরে যা করেছেন, আপনারা অনেকে গাড়ি করে দুর্গাপুর যান, খড়গপুর যান, তখন মনে পড়ে অটলজির কথা। রাস্তা কাকে বলে? লালু প্রসাদ বলেছিলেন যে হেমা মালিনীর গাল তৈরি করে দেবেন, তিনি পারেননি, জেলের ভাত খাচ্ছেন, কিন্তু অটলজি করেছেন সেটা। আমরা 2 ঘন্টায় 2 ঘন্টায় খড়গপুর যেতে পারি, 1.5 ঘন্টায় দুর্গাপুর যেতে পারি। এটা অটলজির অ্যাচিভমেন্ট, এটা দূরদর্শিতা, একে বলে নেতৃত্ব। নেতা নয়, স্টেটসম্যান, সেটা আমরা দিয়েছি। তো এই যে পরিস্থিতি এখানে তৈরি হয়েছে, তার পরিবর্তন আমরা চাইছি। পরিবর্তন মানে পরিবর্তন তো হয়েছে, পরিবর্তন থেকে পরিত্রাণ চাইছি আমরা। তাই আরেকটা পরিবর্তন চাইছি, 19টা হচ্ছে সেমিফাইনাল। আমরা
সবকা সাথ সবকা বিকাশের রাজনীতি করি, আমরা নাকি সাম্প্রদায়িক। যারা আলাদা সংখ্যালঘু স্কুল করেছে, কলেজ করেছে, ইউনিভার্সিটি করেছে, হসপিটাল পর্যন্ত করে দিয়েছে, মরার জন্য আলাদা মরতে হবে, কবরস্থান তো আলাদা হয়, তারা নাকি সেকুলার। আর আমরা সবকা সাথ সবকা বিকাশ বলেছি, 7 কোটি মহিলাকে গ্যাস দিয়েছি, হিন্দু মুসলমান খ্রিস্টান বা ভাষা দেখিনি। কোটি কোটি গরিব মানুষের মাথার উপরে ছাদ করে দিয়েছি, ভাষা ধর্ম ভেদ করিনি। কোটি কোটি মানুষের বাড়িতে শৌচালয় করে দিয়েছি, কোটি কোটি মহিলাকে সম্মান দিয়েছি, কোটি কোটি শ্রমিকের পেনশনের ব্যবস্থা করেছি, জাতি ধর্ম ভাষা দেখেনি। আমরা সাম্প্রদায়িক। আর যারা ভাগাভাগি করে রাজনীতি করছেন তারা হচ্ছেন সেকুলার, তারা আমাদের সার্টিফিকেট দিচ্ছেন। স্বৈরতন্ত্রের তো চূড়ান্ত এখানে। মোদীবাবু নাকি হিটলার, যিনি শাড়ি পরে এসেছেন তার চেয়ে বড় হিটলার আমরা কাউকে দেখিনি আজ পর্যন্ত। শাড়ি পরা হিটলার দেখতে হলে বাংলায় আসতে হবে। আরে আমি কি, তার পার্টির লোকেরাই তার সামনে কথা বলতে পারে না। তো একজনই স্টার, অবশ্য এখানে কম পড়েছে, বাংলাদেশ থেকে নিয়ে আসতে হয়েছে। আমি জানতাম যে ভোটার কম পড়লে রোহিঙ্গা আসে আর অনুপ্রবেশকারী আসে, এখন প্রচারের জন্য বাংলাদেশ থেকে লোক আনতে হয়েছে। আমার মনে হয় এরকম ইনোভেটিভ আইডিয়া এর আগে কেউ করেনি। আমাকে একজন ফোন করলেন যে আপনারা তো কমপ্লেন করেছেন, ইলেকশন কমিশন বলছে এই যে আচারসংহিতা তার মধ্যে বিদেশিদের কোনো উল্লেখই নেই, হবে কি করে? আপনি বলুন, যতদিন না প্লেন হাইজ্যাক হয়েছে তার আইন ছিল কি? কারণ প্লেন বেরোবে সেটা হাইজ্যাক হবে কেউ ভাবতে পারেনি। আমাদের মুখ্যমন্ত্রী ভেবেছেন, তিনি এই যে ইনোভেটিভ আইডিয়া নিয়ে এসেছেন, সংবিধানও ফেল, বিদেশি স্টার এসে এখানে প্রচার করছে, কমপ্লেনও করতে পারবে না, কারণ আইন নেই। তার জন্য হয়তো আইন হবে। এই ধরনের ইনোভেশন আমরা দেখিনি। সত্যি আমরা এই জন্য গর্বিত বাঙালি, যেখানে চাকরি নেই, যেখানে চিকিৎসা নেই, যেখানে গণতন্ত্র নেই, তবু এগিয়ে বাংলা। বাংলা সব ব্যাপারে এগিয়ে আছে। আমি জানি না কিছু কিছু এগিয়ে বাংলা আরও হবে, ধর্ষণ, খুন, রাহাজানি, গণতন্ত্র হত্যায় এগিয়ে বাংলা। এখনো এগিয়ে বাংলা কেউ বলে না, বোর্ডও নেই। মুখ্যমন্ত্রী কিন্তু ভুলতে পারেন, উনি মাঝে মধ্যে বলেন। এই যে এগিয়ে বাংলার যে নমুনা আমি দেখলাম রাজনীতি করতে এসে, আপনারা জানেন আমি বেশি দিন রাজনীতিতে আসিনি, আমার গুরুরা বসে আছেন এখানে, সব অনেক বছর রাজনীতি করছেন। আমাদের মাননীয় মাস্টারমশাই ওমপ্রকাশ দা বলছেন নিজে পড়াশোনাও করেন, পড়ানো, কিন্তু এত অধসত্ব আর অসত্য আত্মবিশ্বাসের সঙ্গে কেউ বলতে পারবে না, এটা অনুকরণীয়। এটা উনি দেখালেন আমাকে। তো আমি বলছি, এই যে রাজনীতির পরিদৃশ্য, তার মধ্যে সৌজন্য, আমরা তো লড়ছি গণতন্ত্র বাঁচাবার জন্য। খাওয়া দাওয়া ছেড়ে দিন, যে পশ্চিমবাংলায় চাকরি নেই অন্য রাজ্যে যেতে হয়, যে পশ্চিমবাংলার 90% লোক পোকায় খাওয়া চাল 2 টাকা দিয়ে খায়, এটা আমি বলিনি, মুখ্যমন্ত্রী যিনি খাইয়ে এটার জন্য গর্বিত, তার জন্য ভোট চাইছেন উনি। ভাবুন, একটা রাজ্যের 90% লোকের কাছে 30 টাকা পয়সা নেই চাল কেনার, বাধ্য করছেন তাদেরকে 2 টাকা চাল খেতে। বেটা বাঁচতে হলে 2 টাকা তোকে চাল খেতেই হবে, সে পোকায় খাওয়া হোক, যেটা গরু ছাগলেও খায় না, সেটা নাকি তার অ্যাচিভমেন্ট। আশ্চর্য! এটা কেউ গর্বিত হতে পারে এর জন্য? এটাও গর্ব করার মতো বিষয়। আমি জানি না এর জন্য লোক ভোট দেবে কিনা, যদি দেয় তো এর চেয়ে বড় দুর্ভাগ্য হবে। তো এই জিনিস পশ্চিমবাংলায়, এই যে নাট্য, এই ধরনের রাজনৈতিক পরিদৃশ্য, এত কমেডি এর আমরা দেখিনি আগে। এই ধরনের নতুন নতুন আবিষ্কার এটা পশ্চিমবাংলা দেখতে পাচ্ছি আমরা। আর আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের সবচেয়ে বড় গণতান্ত্রিক পার্টি, যদি গণতন্ত্র থাকতো একটাই পার্টি, ভারতীয় জনতা পার্টি। তাই মোদির মতো চাওয়ালার ছেলে আজকে প্রধানমন্ত্রী হয়েছে, অমিত শাহর মতো লোক একটা পার্টির প্রেসিডেন্ট হয়েছে, আমার মতো চাষার ছেলে এই রাজ্যের প্রেসিডেন্ট হয়েছে। অন্য কোথাও ওটা দেখতে পাওয়া যায়। আর আমরা করেছি, আর করেছি বলে সবকা সাথ সবকা বিকাশ বলতে পারছি, আর সেটাও করে দেখিয়েছি। এখন সুজনবাবু বলছেন সবাই নাকি কষ্টে আছে। হতে পারে, যারা যারা ক্ষমতার থেকে চলে গেছেন, নির্বাচনে হেরে গেছেন, কষ্ট তো হবেই। যাদের জিএসটিতে ট্যাক্স দিতে হচ্ছে নতুন, তাদের তো কষ্ট হবেই। ডিমনিটাইজেশনে যাদের টাকা চলে গেছে তাদের তো কষ্ট হবেই। আমি কি করব? এটা আমি কিন্তু করবই। মোদি ফিরে এলে এটা আরো বেশি হবে, কষ্ট বাড়বে, কিছু করার নেই, মোদি প্রাইম মিনিস্টার হবেনি, এটা বিধির বিধান। কিন্তু আমি বলছি, আমরা যে পার্টি করি, আমরা আমাদের কর্মীদের শেখাই নেশন ফার্স্ট, পার্টি সেকেন্ড, সেলফ লাস্ট। বাকি পার্টির প্রতিনিধিরা বসে আছেন, সুজনবাবুরা কমিউনিস্ট পার্টি করেন, সেখানে তো পার্টি ফার্স্ট, পার্টি সেকেন্ড, পার্টি থার্ড, তার বাইরে কোনো কথা, নেশন বলে কোনো বিষয় নেই। তিনি আবার দেশের কথা বলছিলেন, দেশ কোথায় আছে? আর কংগ্রেস, সেখানে ফ্যামিলি ফার্স্ট, ফ্যামিলি সেকেন্ড, ফ্যামিলি থার্ড, ফ্যামিলি 10th। কি ওম প্রকাশ বাবু আমাকে গণতন্ত্র শেখাচ্ছেন। বাকি টিএমসি কি আছে আমি জানি না, সেলফ ফার্স্ট, সেলফ লাস্ট, মাঝখানে কোনো খালি গ্যাপ আছে। তারা বিজেপির দিকে আঙুল তুলছেন। যে শ্যামাপ্রসাদ মুখার্জি শিল্পনীতি তৈরি করেছেন, চিত্তরঞ্জন লোকোমেটি তৈরি করেছিলেন, সিন্ধি কারখানা, আমি লম্বা লিস্ট দিতে পারি, ওইদিকে যাব না। আমরা নাকি শিল্প বুঝি না,
শিল্প কারা বুঝেছেন? যারা ধোঁয়া বন্ধ করেছেন, যারা গেট বন্ধ করেন, তারা নাকি শিল্পীরা ভালো বোঝেন শিল্প। এখানে বিদ্যুৎ কেন সারপ্লাস হয়েছে? কারখানা বন্ধ হয়ে গেছে, সেটাও অ্যাচিভমেন্ট। বিদ্যুৎ সারপ্লাস, কারখানা বন্ধ করে বিদ্যুৎ সারপ্লাস করার মতো এই যে গৌরব, এটা অন্য কেউ করতে পারেনি। এটা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী, তার জন্য ভোট চাইছেন। সেজন্য বন্ধুগণ, আমরা যে রাজনীতিতে বিশ্বাসী, সেই রাজনীতিটা সারা ভারতবর্ষের লোক স্বীকার করেছে। 75% জায়গা আজকে বিজেপি ঝান্ডার তলায় আছে। আমরা পশ্চিমবাংলাকে সেখানে নিয়ে যেতে চাইছি। অনেকের কষ্ট হচ্ছে। আমরা দেখেছি 72 বছর এখানকার রাজনীতি। যারা বলেছেন আমরা নাকি স্বৈরাচারী, সংবিধানকে তারা বাড়ির এই যে বাজার করা যে খাতা থাকেন তার চেয়েও তুচ্ছ করে ফেলেছেন। এই কংগ্রেস যখন যে নির্বাচিত সরকারকে দরকার ছুঁড়ে ফেলে দিয়েছে, দখল করে নিচ্ছে সে ক্ষমতা। রাষ্ট্রীয় যত সংস্থা আছে ইন্ডিপেন্ডেন্ট, কোনো ইন্ডিপেন্ডেন্স নাই ওখানে। যখন যেমন ইচ্ছা তাকে ব্যবহার করেছেন নিজের ক্লাবের মতো করে। তারা আমাদেরকে আঙুল তুলছে আমরা কি স্বৈরাচারী। সমস্ত সংস্থা নষ্ট হয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টের জাস্টিসের উপরে কে ইমপিচমেন্ট নিয়ে এসছে? সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে ইমপিচমেন্ট করার সমস্ত প্রস্তুতি করেছেন কারা? তারা গণতন্ত্র প্রিয়, তারা সংবিধান মানেন। আর বিজেপি স্বৈরাচারী। কারণ আমরা সবকা সাথ সবকা বিকাশ বলি, নিজেকে চৌকিদার বলি, আমরা দেশকে ফার্স্ট বলি, সেলফকে লাস্ট বলি। যদি আমরা স্বৈরাচারী হই, দিলীপ ঘোষ সম্পর্কে গর্বের সঙ্গে স্বৈরাচারী নিজেকে মনে করি। আমি এই গণতন্ত্র চাই যেখানে গরিব মানুষ, সাধারণ মানুষ নিজের কথা বলবে। তার জন্য কাজ হবে। কষ্টটা দেশের মানুষের নয়। যারা দেশের মানুষকে শোষণ করছিলেন একদিন, তাদের নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার লুট করেছিলেন, তারা কষ্টের মধ্যে আছেন। আমি তাদের জন্য দুঃখিত। সেই জন্য আমরা চাই পরিবর্তন থেকে পরিত্রাণ, বাংলায় বিজেপি আসুক, মানুষ স্বাধীনতা পাক, গর্ব করে নিজেকে বাঙালি বলুক। কারণ শ্যামাপ্রসাদ এই দেশের স্বাধীন ভারতের শেষ মহাপুরুষ এবং প্রথম রাজনৈতিক শহীদ ছিলেন। আমরা তার পরম্পরায় চলেছি, তার আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য এগোচ্ছি। আমি সবাইকে স্বাগত করছি, আসুন এই অফারটা গ্রহণ করুন। ধন্যবাদ। ধন্যবাদ দিলীপবাবু। দিলীপবাবু বলছেন যে পঞ্চায়েত ভোটে 34% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল তৃণমূল। সত্যি গণতন্ত্রের পক্ষে খুবই অন্যায়। কিন্তু দাদা, ত্রিপুরার কথাটা মনে করিয়ে দিই, ওই যে উপনির্বাচনে 94% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতে গেল। কিন্তু এমনিতে সাধারণ মানুষের একটা কৌতূহল আছে যে দিলীপ ঘোষ কি সবসময় রেগে থাকেন? আজকে অবশ্য রসিক দিলীপ ঘোষকে আমরা পেলাম। আপনাদের এই রাগটাগের কথায় ছোট্ট একটা মহাভারতের গল্প শোনাই। মহাভারতের শান্তি পর্বে সরসজ্জায় শায়িত ভীষ্ম এবং যুধিষ্ঠিরের মধ্যে নানা বিষয়ে আলোচনা চলছে। তো পিতামহ ভীষ্ম বোঝাচ্ছেন গণরাজ্য কি। বলছেন গণরাজ্যের সব থেকে বিপজ্জনক জিনিস হলো নেতাদের রাগ। গণরাজ্যে নেতারা একে অন্যকে সব সময় হয় প্যাঁচে ফেলার, না হয়তো টেনে নামানোর চেষ্টা করেন। এইখানে আপনাদের কাছে আমার প্রশ্ন যে ভীষ্মের মহাভারত আর আমার আপনার ভারতের ছবিটা এই 2019-এও কি খুব আলাদা? যাই হোক, আমার পরের বক্তা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। নমস্কার, শুভ নববর্ষ। একদম আলোচনা শুরুতেই সুমন পেরিক্লিসও এথেন্সের কথা তুলেছিল। এথেন্সের ঠিক তার কিছুদিন পরেই রোম সাম্রাজ্য তৈরি হয় এবং সেখানে রোমান এক নাট্যকার সেনেকা তিনি বলেছিলেন যে একরকম অনুভব করে আরেক রকম বলা সেটা হচ্ছে অন্যায়, আর একরকম অনুভব করে আরেক রকম লেখা সেটা হচ্ছে পাপ। 2014 সালের এই বিজেপির ইস্তেহারটা দেখলে এই পাপটা আমরা খুব ভালো করে বুঝতে পারবো। সে প্রসঙ্গে আমি পরে আসছি। আমি সুজনদার কথায় অবাক হয়েছি, কিন্তু বলবো না কিছু। এই কারণে বলবো না, আমি এই কারণে মনে করছি সুজনদা এই আজকের যে ডিবেটে তার অবস্থান হচ্ছে অনেকটা চন্দ্রিল বা জহরদার মতো। মানে ভোট আছে কিন্তু লড়াইতে নেই। ফলে আমি বামপন্থীদের অবস্থা গোটা রাজ্যে যে দাঁড়িয়েছে আমি তাই নিয়ে কিছু বলতে চাই না। আমাকে অবাক করেছেন দিলীপবাবু এবং বাবুল। কেন সে প্রসঙ্গে আমি আসছি। কেননা আমি ওই ইশতেহারের প্রসঙ্গে ঢুকবো তার আগে বলি যে পয়েন্টগুলো ওরা তুললেন, এখন দিলীপবাবু এবং একটু আগে বাবুল যেটা বললেন, অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থা, সিন্ডিকেট, রাস্তার বেহাল অবস্থা, ছাত্র ভর্তি ইত্যাদি ইত্যাদি, এই প্রশ্নগুলো নিয়ে ঠিক 3 বছর আগে রাজ্যে একটা ভোট হয়েছে। ঠিক এই একই পয়েন্ট ছিল, এই সারদা, এই নারদা, এই সিন্ডিকেট, এবং তাতে এই সুজনবাবু এবং ওমপ্রকাশরা জোট বেঁধেছিলেন। এই একই পয়েন্ট ছিল, সেই পয়েন্টে লড়াই হয়েছে। মমতা ব্যানার্জি 2016 সালে পাবলিকের কাছে, জনগণের কাছে তার উত্তর দিয়ে দিয়েছেন। আবার 2 বছর পর আবার ওই প্রশ্নগুলো নিয়ে উত্তর দেবেন। অর্থাৎ 3 বছর আগের এক পুরনো জিনিস তার আবার নিয়ে আসছেন, যেটা 3 বছর আগে রাজ্য অলরেডি ডিসাইডেড হয়ে গেছে।
কথা হচ্ছে যে সেই জন্য, এবং আমি বরং দিলীপবাবুকে ধন্যবাদ দেবো এই কারণে যে 5 বছরে উনি নরেন্দ্র মোদীর কোনো অ্যাচিভমেন্ট দেখাতে পারেননি। ওনাকে সেই অটল বিহারী বাজপেয়ীকে টেনে আনতে হয়েছে। বেচারি বাজপেয়ী মারা গেছেন, কিন্তু 5 বছরে নরেন্দ্র মোদীর কোনো অ্যাচিভমেন্ট নেই। আমি খালি সুজনবাবুকে একটা জিনিস মনে করাতে চাই, যেহেতু উনি ইতিহাসের কথা তুলেছেন, জ্যোতি বসুর কথা তুলেছেন, যে কি করে তৃণমূল নাকি বিজেপিকে ডেকে এনেছে, আমি শুধু 89 সালের নির্বাচনের কথা মনে করাতে চাই। 89 সালের নির্বাচন রাজীব গান্ধীকে হটানোর নির্বাচন, বফর্সকে সামনে রেখে নির্বাচন। সেই নির্বাচনে এটা কিন্তু 77 সালের নির্বাচন নয়, অর্থাৎ জনসংঘ যেখানে জনতার মধ্যে মার্চ করে যাচ্ছে। 89 সালে বিজেপি এবং সিপিএম একসঙ্গে এবং জনতা দল জোট বেঁধে লড়াই করেছিল, এবং ওই 89 সালে আপনারা মনে রাখবেন ভারতবর্ষে 84 সালে বিজেপির সিট সংখ্যা ছিল 2, আর 89 সালে বিজেপি ওই ভোটের পরে হয়ে গিয়ে দাঁড়ায় 86, আর তার 10 বছরের মধ্যে বিজেপি NDA 1 সরকারের একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হচ্ছে। তাহলে কারা বিজেপিকে হাত ধরে নিয়ে এলো? আমি সুজনবাবুর কাছে এই প্রশ্নের উত্তর চাইছি। হ্যাঁ, জোট হয়েছে, জোট অবশ্যই হয়েছে। হাত ধরাধরি করে অটল বিহারী বাজপেয়ী এবং জ্যোতি বসুর ছবি মনুমেন্টের তলায়। যাই হোক, আমি আপনার কথার মাঝখানে বলিনি, আপনি সিপিএম আপনি বলতেই পারেন, সেটা কথা না। হ্যাঁ, কিন্তু হাত ধরাধরি করে কারা, কাদের সভায় আমরা দেখেছিলাম বাজপেয়ী এবং জ্যোতিবাবুকে? কোন ভোটে? ওই 89 সালে ভোটে। এবং ওই ভোটের পরে অবশ্য মৃত রাজীব গান্ধীকে ক্লিন চিট দিয়েছিল সুপ্রিম কোর্ট, বলেছিল বফোর্সের সঙ্গে রাজীব গান্ধী বা রাজীব গান্ধী পরিবারের কোনো সম্পর্ক নেই। কিন্তু ওই ভোটটা হয়েছিল বফোর্সকে কেন্দ্র করে, যার ফলে বিজেপির সিট সংখ্যা ওই 89 সালে 86-তে পৌঁছে যায়। আমি ওই একরকম অনুভব করে আরেক রকম লেখার কথা বলছিলাম। এই ভোটটা কিসের ভোট? এই ভোটটা কি মমতা ব্যানার্জি 3 বছরে কি করেছেন তার খতিয়ান, না 5 বছরে মোদী কি করেছেন তার খতিয়ানের ভোট হবে এটা? 3 বছর আগে মমতা ব্যানার্জি উত্তর দিয়ে দিয়েছেন, 2 বছর পর মমতা ব্যানার্জি আবার উত্তর দেবেন ওই জনগণের কাছে। সিট সংখ্যা কি হয়েছে আমরা জানি। আমি বলছি যে আপনি চলে আসুন 2014 সালে বিজেপির ইস্তেহারে বলছেন আমরা 100টা নতুন শহর তৈরি করব, করেননি, একটাও করেননি। বিজেপি ইস্তাহারে বলছে, এই দিলীপবাবুদের ইস্তাহার 2014 সালে নরেন্দ্র মোদী সেই ভয়ঙ্কর প্রচার, যেখানে পিঙ্ক পেপার থেকে শুরু করে সমস্ত রেডিও চ্যানেলে, সমস্ত টেলিভিশন চ্যানেলে প্রায় 15 মিনিট অন্তর অন্তর আমাদের হ্যামার করা হচ্ছে মোদীর ছবি দিয়ে। সেই 5 বছর আগে নির্বাচনের কথা মনে করে দেখুন। সেই নির্বাচনের ইস্তাহারে বলা হয়েছিল 5 বছর আগে যে আমরা করব, ইস্তাহারে কি আনবো? রারবান প্রজেক্ট। রারবান মানে একটি যুগ্ম, একটি কম্বো শব্দ, রুরাল এবং আরবান। বলছেন যে আমরা সমস্ত গ্রামকে ভারতবর্ষের শহরের মর্যাদা দেব। আপনারা ওই যে বলছিলেন, আপনারা নিশ্চয়ই ভুবনেশ্বর যান, রাজস্থানে কোনো গ্রামে যান বা গুজরাটের কোনো গ্রামে যান, তারা কি রারবান কি হয়েছে? হয়নি। কি বলেছিলেন 2014 সালের ইস্তেহারে? বলেছিলেন যে মহিলাদের আমরা সংবিধান সংশোধন করে মহিলাদের 33% আমরা প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করব। জানিয়ে রাখি, গোটা ভারতবর্ষে বিজেপির মহিলা ক্যান্ডিডেট সংখ্যা হচ্ছে 8%, আর আমাদের 41%। কেন 8%? কেননা RSS এর সদস্য কোনো মহিলা হতে পারেন না। প্রধানত এরা হচ্ছেন মহিলা বিদ্বেষী, নারী বিদ্বেষী। সেই জন্যে মহিলাদের স্থান RSS এ অনেক পেছনের দিকে। সেই জন্য তাদের গোটা ভোটে তাদের মোট ক্যান্ডিডেটের নাম্বার শতাংশ হচ্ছে 8%। চলে আসুন 2014 সালের আবার ইস্তেহার, বলছেন প্রতিটি গ্রামে আমরা ফ্রি ওয়াইফাই জোন করব। এখান থেকে বেরোন, পার্ক স্ট্রিটের বাইরে, গ্রাম ছেড়ে দিন, এই পার্ক স্ট্রিট দিয়ে হাঁটুন বা এই আমাদের এই 5 তারা হোটেলের সামনে দিয়ে হাঁটুন, একটা কোনো জায়গায় যান, গিয়ে দেখুন তো ফ্রি ওয়াইফাই জোন পান কিনা। চলে আসুন 2014 সালের ইস্তেহার, বলছে আমরা ন্যাশনাল গ্যাস এনার্জি পলিসি তৈরি করব, যেখান থেকে আমরা সমস্ত মানুষের গ্যাসের দাম কমিয়ে দেব। গ্যাসের দাম কি হয়েছে আপনাদের বাইরে ওই টেলিভিশনে লক্ষ লক্ষ মা বোনেরা দেখছেন, আপনারা জানেন গ্যাসের দাম কি হয়েছে। এবং ফাইনালি বলছেন জিএসটি নিয়ে একটি শব্দ নেই, ডিমনিটাইজেশন নিয়ে একটি শব্দ নেই। তার মানে কি? তার মানে হচ্ছে বিজেপি হচ্ছে যা বলে তা করে না, যা করে তা বলে না। এটাই হচ্ছে বিজেপির পলিসি। এবং আপনি চলে আসুন আমার তৃণমূল কংগ্রেসের 2011 সালের ইস্তেহারে, আপনি কন্যাশ্রী পাবেন না, আপনি যুবশ্রী পাবেন না,
আপনি সবুজ সাথী পাবেন না। 13 সালে কন্যাশ্রী ঢুকছে আমাদের রাজ্যে, 14 সালে সবুজ সাথী ঢুকছে, 15 সালে খাদ্য সাথী ঢুকছে। তার মানে 3 বছরের মধ্যে মমতা ব্যানার্জি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই কাজ সমাপ্ত করেছেন এবং তার অতিরিক্ত কাজ করেছেন। তিনি সেটা আগে থেকে ঢাক পিটিয়ে বলেননি, আর বিজেপি যে ঢাক পিটিয়ে বলে তা করে না। এটাই হচ্ছে বিজেপির সঙ্গে আমাদের বা অন্যান্য দলের মূল ফারাক। এবং আপনি চলে আসুন, আপনি দেখতে পাবেন না ওই জিএসটি রেফারেন্স নেই, ওই ডিমনিটাইজেশনের রেফারেন্স নেই। কি বলা আছে, কর কাঠামো আমরা সংস্কার করে আমরা সরল করব। এই সরল মানে কি? মানে ক্লিয়ার হয়নি। মানে এখন উনি বলছেন জিএসটি, মানে যেখানে মানুষের নাবিশ্বাস উঠছে। 2017 সালের আগে বারবার জিএসটি করতে সমস্ত বিরোধী দল বারণ করেছিল, বলেছিল তাড়াহুড়ো করা হচ্ছে, আপনারা করবেন না, তা ওরা করেছেন। কেননা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি গিমিকের রাজনীতিতে বিশ্বাস করেন। একটা গিমিক দিলাম, সেই জায়গা থেকে আমি বলতে পারি। এবং সর্বোপরি আমি চলে আসি যে ওই ইশতেহার আপনারা লক্ষ্য করে দেখুন। আমি বিইং এ হিন্দু এবার জানতে চাইছি, ওই ইশতেহারে বলা আছে যে আমরা রাম মন্দির করব আদালতের নির্দেশ মেনে। হ্যাঁ, আদালতের নির্দেশ মেনে কথাটা বলা আছে। 5 বছর এই আপনি ভেবে দেখুন, 1951 সালে জনসংঘ তৈরি হয়েছে, বিজেপির আদি 51 সালে জনসংঘের ইশতেহার। আরএসএস তখন রাজনীতিতে যোগ দিতে চায়নি। আরএসএস এর এজেন্ডাই ছিল যে আমরা রাজনীতিতে আসতে পারি যদি হিন্দু রাষ্ট্র হয়, যদি আমাদের একক সংখ্যাগরিষ্ঠতা আসবে, যদি আমরা করব। 5 বছর হয়ে গেছে, ভেবে দেখুন। সেই রাজীব গান্ধী লাস্ট একক সরকার করেছে, তারপর সারা ভারতবর্ষে যতগুলি ইলেকশন হয়েছে, এটা 17th ইলেকশন, তার আগে সবকটা ইলেকশন সবকটা সরকার কোয়ালিশন গভর্নমেন্ট হয়েছে। একমাত্র মোদী সরকার এই 5 বছর রাজীব গান্ধীর পর একক সংখ্যাগরিষ্ঠতায় তারা সরকার গড়েছে। তা 5 বছর চলে গেল, তাদের মূল যে এজেন্ডা হিন্দু রাষ্ট্র, রাম মন্দির। আমি বিইং এ হিন্দু জানতে চাইছি, কোথায় রাম মন্দির? বলবে না আদালতের নির্দেশে। আরে আদালতে রাফালের নথি চুরি হয়ে যাচ্ছে, আর তুমি একটা রাম মন্দিরের নথি পাল্টে করতে পারলে না? তার মানে তুমি আসলে হিন্দুর জন্যও কিছু করবে না, মুসলমানের জন্যও কিছু করবে না, বাঙালির জন্যও কিছু করবে না। আচ্ছা, আপনারা একটা সেখানে সবাই বাঙালি লোক দেখছেন, আপনারা বলুন, আজ থেকে 60 বা 70 বছর পরে যদি মমতা ব্যানার্জির পর যদি কোনো বাঙালি প্রধানমন্ত্রী হন এবং তৃণমূল কংগ্রেসের কেউ, তিনি যদি সেই মূর্তি তৈরি করেন, তিনি কার মূর্তি তৈরি করবেন? মমতা ব্যানার্জির মূর্তি তৈরি করবেন না রাহুল গান্ধীর মূর্তি তৈরি করবেন? আপনারা খেয়াল করে দেখুন, এরা মূর্তি, এই শ্যামাপ্রসাদ বলছিলেন দিলীপবাবু, শ্যামাপ্রসাদের কোনো মূর্তি করলেন না। বিজেপির যারা হেড তারা করলেন একজন কংগ্রেস নেতার মূর্তি, বল্লভভাই প্যাটেল। কেননা শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি এবং এর আদ্যন্ত বাঙালি বিরোধী দল। ফলে আমি বলতে পারি, আমি বিধানসভায় যাই, আমি সতীর্থ, আমি নাগপুরিয়াদের এজেন্ট হয়ে যাই না। আমি আমার বাঙালি বা বাংলার দলের, সেই দলের প্রতিনিধিত্ব করতে যাই যেখানে বাঙালি, অবাঙালি, খ্রিস্টান, হিন্দু, মুসলমান সব আছে। এই বিভাজনের রাজনীতি আমাদের রাজ্যে যারা করছেন, এই আমার দৃঢ় বিশ্বাস সামনের নির্বাচনে তারা তার হাতে কলমে ফল পাবেন। তাই আমার শেষ কথা, আমি আমার হিন্দু ভাই বোনদের বলতে চাই, যখন প্রধানমন্ত্রী আসবেন এবং এসে বলবেন মিত্র, আপনারা সবাই একত্রে বলবেন ধূত্র, মানে চোখে আর ধূত্রফল দেখাবেন না। অনেক হয়েছে, ঢের হয়েছে। নমস্কার। ধন্যবাদ ব্রাত্য। শুরুর দিকের একটা যুক্তিতে আমি একটু স্তম্ভিত হয়ে গেছি। নির্বাচনে জিতলে, একবার ভোটে জিতলে 7 খুন মাফ, তাই যদি হয়, ধরা যাক নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হলেন, তাহলে এই যে বিরোধীরা বলছেন দলিতদের ওপর অত্যাচার, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, জিএসটি, নোটবন্দি, এই সমস্ত আর ঘটনাই থাকবে না। জানি না, পরবর্তী পর্যায়ে হয়তো এরও উত্তর পাবো, কিন্তু আমি শুরুতেই বলেছি যে আজকের এই অনুষ্ঠানে আমি অতীতচারী। 1952 সালের মার্চ মাস, লোকসভা অধিবেশন চলছে। ট্রেজারি বেঞ্চে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, বিরোধী আসনে হীরেন মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রামমনোহর লোহিয়া, ডাঙ্গের মতো সব কিংবদন্তিরা বসে আছেন। এক সাংসদ উঠে দাঁড়িয়ে বললেন, যদি সরকার মাত্র 4 কোটি টাকা বরাদ্দ করে, তাহলে আমরা পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠার একটা চেষ্টা করতে পারি। সাংসদের নাম বিজ্ঞানী মেঘনাথ সাহা। ডক্টর সাহার এই কথা শুনে একেবারে মেজাজ হারালেন নেহেরু। উত্তেজিত হয়ে বললেন, যে দেশ অহিংসার মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে, সেই দেশে এমন বোকা বোকা ধারণা কেউ সহ্য করবে না। গোটা সংসদে যাকে বলে পিন ড্রপ সাইলেন্স। মেঘনাথ সাহা চরম অপমানিত হয়ে বেরিয়ে গেলেন।
সেই দিনই এই ঘটনার কিছুক্ষণ পর রাষ্ট্রপুঞ্জ থেকে একটা চিঠি সংসদেই নেহেরুর হাতে এলো, যেখানে অনুরোধ করা হয়েছে যে একটি ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব করুন মেঘনাথ সাহা। নেহেরু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে লোকসভা স্পিকারকে প্রতিশ্রুতি দিলেন যে ৮ ঘন্টার মধ্যে তিনি ডক্টর সাহাকে রাজি করিয়ে সংসদে ফিরিয়ে আনবেন। 15 মিনিট পর দেখা গেল নেহেরু আর মেঘনাথ সাহা একসঙ্গে সংসদে ঢুকছেন। নিজের আসনে ফিরে খুব অভিমানের সঙ্গে মেঘনাথ সাহা বলেছিলেন, একজন বোকার পক্ষে ভারতের মতো মহান দেশের হয়ে রাষ্ট্রপুঞ্জে প্রতিনিধিত্ব করা অত্যন্ত অনুচিত কাজ হবে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বললেন নেহেরু, বললেন, আমি আপনাকে ফুল বলিনি, আপনার ধারণাকে ফুলিশ বলেছিলাম। কিন্তু যদি আমার মতো আবেগ সর্বস্ব একজন বোকা এ ধরনের শব্দ প্রয়োগ করেও ফেলে, তাহলেও মেঘনাথ সাহার মতো বরেণ্য ব্যক্তির কি সেই শব্দকে গুরুত্ব দেওয়া মানায়? মেঘনাথ সাহা শেষ পর্যন্ত যেতে রাজি হয়েছিলেন। আমি ঘটনাটা বললাম শুধু বাস্তবের পাশাপাশি রাখবো বলে। যাই হোক, আমার পরের বক্তা চন্দ্রিল ভট্টাচার্য। নমস্কার। কোন দল কোন ইস্যুতে ঠিক কোন ইস্যুতে ভুল এ বলার লোক আমি নই। এখানে আপনারা মঞ্চে নির্বাচনী জনসভার মতন অনেক কিছু শুনেছেন। আমি আপনাদের যে দুটো দলের কথা বলবো তার একটা দলের নাম হচ্ছে সাধারণ মানুষ আর একটা দলের নাম হচ্ছে রাজনৈতিক নেতা নেত্রী। আপনাদের এটা ভেবে অবাক লাগে না যে আমাদের এই ভারতীয় গণতন্ত্রে একজন সাধারণ মানুষ, একজন গড় ভোটার আর একজন গড় ভোট প্রার্থী মানে একজন নেতা, এদের সম্পর্কটা মূলত অশ্রদ্ধার। সাধারণ মানুষ যেখানেই কথা বলেন, আপনারাও সাধারণ মানুষ, যেখানেই কথা বলেন, যেখানে সৎভাবে কথা বলতে পারেন, বাজার হাট, চায়ের দোকান, বাস, ট্রাম, অটো, সেখানে দেখবেন তারা প্রত্যেকে একমত যে যতগুলো রাজনৈতিক দল আছে সবকটা খারাপ, আর যতজন নেতা নেত্রী আছে প্রত্যেকজন হচ্ছেন অসৎ, দুর্নীতিপরায়ণ, ফাঁকিবাজ। এরা আমাদের ভালোর জন্য কোনোদিন কিছু ভাববে না, নিজেদের আখের গোছানোর জন্য আর ক্ষমতা ভোগ করার জন্য পলিটিক্সে এসছে। এই ধারণা নিশ্চয়ই সত্যি হতে পারে না। নিশ্চয়ই প্রত্যেকটি দলে মানে কিছু মানুষ আছেন যারা সৎ, যারা মানবদরদী, যারা আদর্শপরায়ণ, কিন্তু মুশকিল হচ্ছে তারা এতটাই ব্যতিক্রমী, ওই ট্যাক্সি ড্রাইভারদের খুচরো দেওয়ার মতো। এক একজন ট্যাক্সি ড্রাইভার তো আছে খুচরো দিতে চায়, কিন্তু আমরা বলি সব ট্যাক্সি ড্রাইভার খুচরো দেয় না। কেন? কারণ 100 জনের মধ্যে 90 জন যদি খারাপ হয়, তাহলে 10 জনকে ধরে কোনো ধারণা তৈরি হয় না, 90 জনকে ধরে ধারণাটা তৈরি হয়। একটা গোটা দেশে সাধারণ মানুষদের মধ্যে, আমাদের বাংলাতেও তো বটেই, এই ধারণাই তৈরি হয়ে গেছে যে যারা রাজনীতি করেন তারা ভালো লোক নন। এইবারে প্রশ্ন হলো, আপনি একটা বাসে উঠলেন, বাসে উঠে একটা লোক বলল, জানেন ওই যে নেতাটা ছিল না, টাকা খেতে গিয়ে ধরা পড়েছে। বাসে কি হবে? সবাই চমকে উঠবে, হ্যাঁ নেতা হয়ে টাকা খেলো। কেউ কি হাউ হাউ করে চুল ছিঁড়তে থাকবে, আমি যাকে ভোট দিলাম, নির্বাচন করলাম, সে টাকা খেলো, এরকম হবে? আপনারা জানেন তা হবে না। একদল লোক কি বলবে, টাকা খাবে না তো কি করবে, পলিটিক্স করতে এসে তো টাকা খাওয়ার জন্য। আর একদল লোক কি বলবে, ও ধরা পড়েছে, শাস্তি হবে, বেশ হয়েছে। ভেবে দেখুন, সে তাকে নিজের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছে, তারপর তার শাস্তি হবে জেনে সে বিষণ্ণ হচ্ছে না উৎফুল্ল হচ্ছে। তার মানে আমাদের এখানে একজন গড় ভোটার, একজন সাধারণ মানুষের কাছে একজন সাধারণ ভোট প্রার্থীর বা নেতার প্রতি কি রয়েছে? শ্রদ্ধা নয়, ভালোবাসা নয়, দরদ নয়, রয়েছে একটা তীব্র আক্রোশ যে এ আমার হয়ে কাজ করে না, আর তার সঙ্গে রয়েছে একটা গভীর মৌলিক অনাস্থা। এইটা হচ্ছে আমাদের এখানকার অবস্থা। আমি যাকে ভোট দিচ্ছি না তার কথা তো ছেড়েই দিলাম, যাকে ভোট দিচ্ছি বোতামটা টেপার সময় আমি জানি যে খুব সম্ভবত প্রচন্ড প্রবাবিলিটি যে সে একজন করাপ্ট লোক। এটা কি একটা গণতন্ত্র? আপনি ভেবে দেখুন। আর আমাদের নেতাদের প্রতি আমাদের কি আছে? ভয়। আমি যদি একে ভোট না দিয়ে টাইট দেবে, তাপসদা খুব সুন্দর মেনকা গান্ধীর কথাটা তুলেছেন, যদি জিতে আসে আর তারপর জানতে পারে যে আমার এলাকা থেকে একে ভোট দেওয়া হয়নি, তাহলে আমার এলাকার কোনো উন্নয়ন আর হবে না। কিন্তু যিনি জিতে আসছেন, জিতে যিনি সাংসদ হন, মন্ত্রী হন, যা খুশি হন, তিনি কিন্তু শুধু তাকে যারা ভোট দিচ্ছেন তাদের সাংসদ নন, তাদের মন্ত্রী নন, সকলে। কিন্তু আমাদের এখানে তা হয় না। পাইয়ে দেওয়া আর প্রতিহিংসা, এই দুটো পয়ের ওপর আমাদের তৃতীয় প পলিটিক্স। আমি যে লোকটাকে নির্বাচন করছি সে কে? সে আমার প্রতিনিধি, সে আমার হয়ে, আমি হয়ে দেশটাকে চালাবে। এই আমি যদি আমার প্রতি অবিশ্বাসী হয়ে পড়ি, তাহলে তো গোটা সিস্টেমটাই ভুল।
এই সিস্টেমে কোন দল ঠিক আর কোন দল ভুল নিয়ে আলোচনাই চলতে পারে না। আমাদের যে রাজনৈতিক নেতা নেত্রীরা আছেন তারা কি বোকা? কখনো নয়, তারা বুদ্ধিমান। তারা জানেন না যে সাধারণ মানুষ মুখে যাই বলুক না কেন, সামনে এসে সুবিধের জন্য যতই তাদের কাছে হাত কচলাক না কেন, আসলে তাদের স্বতঃস্ফূর্তভাবে ঘৃণা করেন। জানেন, জেনেই রাজনৈতিক নেতা নেত্রীরা কি করেন? তারা কি অনেকগুলো ঠিক কাজ করার চেষ্টা করেন যা এই পরিস্থিতিটাকে, এই বিশ্বাসটাকে পাল্টে দেবে? না, তারা আরো ভুল করেন, তারা দাপিয়ে ভুল করেন, তারা ভুল করছি জেনে ভুল করেন। আপনি খবরটা খুলে দেখুন না, আজকে ওর দলীয় পতাকা পুড়িয়ে দিল, সে তার কার্যালয়টা ভেঙে দিল, মিছিলে ইট পাটকেল ছুঁড়ল, দেয়াল লিখনে কাদা লেপে দিল, মারছে ধরছে, একটা নক্কারজনক রাজনৈতিক সংস্কৃতি গোটা দেশে এবং এই রাজ্যেও। আর ভাষা, সে কথা শুনলে তো সুনীতি চট্টোপাধ্যায়ের ছবি 3 বার উল্টে পাল্টে গিয়ে দেয়ালের দিকে মুখ করে সারা বছর, অন্তত ইলেকশন সিজনটা থাকবেই। কথা বলছেন যারা, আমাদের এখানকার সবার কথা আলাদা, এমনিতে তাদের টোনটা, তাদের গলার সুরটা হচ্ছে মস্তানের মতন, থ্রেট করার মতন। এবং বিরোধী পক্ষের নেতা বা নেত্রীর প্রতি ন্যূনতম সৌজন্য বা শ্রদ্ধা তো দূরস্থান, বাছাই বাছাই অত্যন্ত কদর্য বিশেষণ সমূহ নিরন্তর প্রযুক্ত হচ্ছে। টিভি টক শো এলে এই সেন্সটুকু পর্যন্ত এদের থাকে না যে 3-4টে লোক একসঙ্গে কথা বললে কারোর কথাই বোঝা যায় না। ভদ্রতা টদ্রতা আমি ছেড়ে দিলাম, ঝগড়া করার এমন উদগ্র আগ্রহ যে ও ঝগড়া করে ফেলছে, আমি করছি না, আমার টার্ন আসা অব্দি আমি অপেক্ষা করবো না, যে তারা এই কমন সেন্স যেটা ক্লাস 5-এর ছেলেপুলের থাকে সেইটা পরিহার করছেন যে আমরা সবাই মিলে একসঙ্গে কথা বলবো না, সেটাকে জলে ভাসিয়ে দিচ্ছেন। এখন মানুষ এদের পছন্দ করে না জেনেও এই কাজগুলো তারা করছেন কেন? এদের তো অপছন্দ আরো বেড়ে যাবে। করছেন কারণ মানুষ তাদের পছন্দ করলেন কি না, মুখে এরা যাই বলুন, আসলে তাদের এদের এইসবে ঘন্টা এসে যায়। নির্বাচন যে একটা পিপলস ম্যান্ডেট আদায় করার প্রক্রিয়া, এই কথাটা এরা বিশ্বাস করেন না। পিপলস ম্যান্ডেটের বাংলা হচ্ছে জনাদেশ। আরে জন আমাকে কি আদেশ করবে? আমি জনকে আদেশ করব, আমি আর আমার ক্যাডাররা। এই হচ্ছে এদের মনোভাব। যদি তা না হতো তাহলে যুগে যুগে এই দেশে যেখানে যেখানে গায়ের জোর ফলানো যায় সেখানে সেখানে গায়ের জোর ফলিয়ে এই ম্যান্ডেটটাকে ম্যানিপুলেট করার চেষ্টা হয়েছে। কেন? কেন বুথ দখল? কেন ছাপ্পা ভোট? কেন যারা অফিসার আছেন, পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, তাদের থ্রেট করা? কেন বিরোধী পক্ষের এজেন্টকে ঘাটে ধরে বের করে দেওয়া? কেন কালী পুজোর চেয়ে বেশি বোম ফেলা? আজ অব্দি কোনো রাজনৈতিক দল বলতে পেরেছে আমি তো 5 বছর কাজ করেছি, আমার চিন্তা কি, আমি কোনো মারধর করবো না, আমি কোনো অন্যায় করবো না, স্বাধীনভাবে স্বাধীন চিন্তায় ভোটাররা যা ভোট দেবেন দিন? কেউ বলতে পারেন। এরা বলেন যে আমরা মানুষের কাছে যাই, তাদের অভাব অভিযোগের কথা শুনি। হ্যাঁ শোনেন, এই ভোটের আগে 1-2 মাস বাসে যিনি যাচ্ছেন তার সঙ্গে হ্যান্ডশেক করে ফেললেন, এ মুড়ি খাচ্ছে একটু মুড়ি, এই পেঁয়াজিটা আমাকে দে বলে খেলেন, এইটুকু সময়। বাকি পুরো সময় এদের অভ্যেসটা কি? এরা একটা বেদির ওপর থেকে প্রচন্ড চিৎকার করে বক্তৃতা দেবেন, আর তার তলা থেকে ভক্ত হনুমানের মতো হাত জোড় করে সমস্ত যারা শ্রোতা, যারা সাধারণ মানুষ, তারা সেটা শুনবেন। যদি তার মধ্যে কেউ হাত তুলে নিজেদের অভাব অভিযোগ জানাতে চায়, তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়ে দেবেন। যখন এরা নির্বাচনে হেরে যান দেখবেন তখন এরা বলেন মানুষ ভুল বুঝেছেন, মানুষকে ঠিক বোঝাতে হবে। কেউ কখনো বলেননি আমি ভুল বুঝেছি, মানুষের কাছে গিয়ে আমাকে ঠিকটা বুঝতে হবে, কখনো নয়। তার কারণ তাদের বক্তৃতায় লব্জ হিসেবে মানুষ মানুষ যতবার আবৃত্ত হোক না কেন, এরা মানুষকে থোড়াই কেয়ার করেন। কিন্তু এই যে মানুষকে উপেক্ষাটা, এটা শুধুমাত্র এরা গায়ের জোরের ভরসায়, সংগঠনের জোরের ভরসায় করেন না। সাধারণ মানুষের, অর্থাৎ আমাদের নাড়ি এদের টেপা আছে। আমরা কি করি? আমরা একটা জনসভায় গেলাম, সেখানে কি হচ্ছে ধরা যাক, গত 5 বছরে একটা দল কি করেছে তার বিশদ খতিয়ান দেয়া হচ্ছে অনেকক্ষণ ধরে, আমরা হাই তুলি। বিরোধী পক্ষের ম্যানিফেস্টোর প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট রাজনৈতিক মূল্যায়ন, বিশ্লেষণ, ব্যবচ্ছেদ করা হচ্ছে। আমরা বলি চা বোর লাগছে, চ বাড়ি যাই। কিন্তু যেই বিরোধী পক্ষের রাজনৈতিক নেতা বা নেত্রীকে একটি চমকপ্রদ গালাগাল দেওয়া হলো, আমরা হাততালি দিতে শুরু করি। যখন নলকূপ নিয়ে কথা হয়, আমরা আনমনা হয় চড়াই পাখি গুনি। যেই নকুলদানা নিয়ে কথা হয়, আমরা চেগে উঠি। হনুমান মরে গেছে, তার মৃতদেহটা দলীয় পতাকায় জড়িয়ে খোলকত্তাল বাজাতে বাজাতে শেষকৃত্য করতে নিয়ে যাচ্ছে।
আমরা তার পেছন পেছন দুহাত তুলে নৃত্য করতে করতে যাই, কারণ এটার মধ্যে বেশ একটা চমৎকার মজা আছে। তার মানে আমরা সিরিয়াস নির্বাচন চাই না, আমরা আইপিএল চাই, টি20 চাই, টাং টাং ছক্কা হবে। ব্যাট কোথায়, প্যাড কোথায়, মাথা লাইনে এসছে কিনা আমার জানার দরকার নেই, বস ধমাকা দাও। তাহলে আসল ভুল কারা? পদ্মফুল, জোড়া ফুল, হাত কাতুরি হাসতে, আসল ভুল আমরা সাধারণ মানুষরা, যারা এই সমাজটাকে একটা টিআরপি বাচক সমাজে রূপান্তরিত করেছি। মানে কি? দেখবেন সিরিয়াল যারা তৈরি করেন তাদের যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই পর পর কতগুলো অশিক্ষিত রিগ্রেসিভ সিরিয়াল তুমি তৈরি করছো কেন, সে বলে পাবলিক খাচ্ছে কেন। আমরা এই নেতা নেত্রীরা যে রাজনৈতিক তামাশাটা তৈরি করেছেন আমরা সেটা খাচ্ছি, তাই পরোক্ষভাবে আমরাই এটাকে নির্মাণ করেছি। এইটা রাজনৈতিক নেতা নেত্রীরা বুঝে গেছেন। আমাদের সাহস নেই সবাই মিলে নোটায় গিয়ে ভোট দিয়ে চলে আসবো, আমাদের ধক নেই যে আমরা ভোট বয়কট করবো, যে তোমরা আমাদের কথা ভাবো না। পিপল গেট দ্য গভর্নমেন্ট দে ডিজার্ভ, তাই পিপল গেট দ্য নির্বাচনী কুরুক্ষেত্র দে ডিজার্ভ। আর তার দোসরকে মিডিয়া এই তামাশাগুলোকে দিনের পর দিন ব্রেকিং নিউজ করে চালিয়ে যাচ্ছে। একজন প্রার্থী এই গরমে প্রচারে বেরোবার আগে কি খাচ্ছেন, লোকটা খাচ্ছে, ক্যামেরায় ছবি দেখাচ্ছে, কিছুক্ষণ পর স্ক্রিন জুড়ে গ্রাফিক্স এলো, একটা বড় থালা, সব আঁকা আছে তীর চিহ্ন, ভাত, উচ্ছে ভাজা, ছোট ছোট মাছ, এক বাটি টক দই। ঠিকই রে। এখন এই গোটা রাজ্যটা বা ফর দ্যাট ম্যাটার গোটা দেশটা যদি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে কতগুলো চমকপ্রদ অবান্তর জিনিস আর কতগুলো চমকপ্রদ অন্যায় জিনিস এর দিকে ঢলে পড়ে, তাহলে রাজনীতিবিদরাই বা তার মধ্যে থাকবেন না কেন? ওরা তো আর মঙ্গল গ্রহ থেকে পড়েননি, ওরা তো আমাদেরই লোক, ওরা তো আমাদেরই বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব পরিচিত। তারা হঠাৎ অন্য একটা সংস্কৃতি নিয়ে আসবেন কেন? তারা এই সংস্কৃতিটার মজা লুটছেন, এই বন্দোবস্তটাকে নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করছেন। তাই এই সমাজ যা সর্বার্থে সম্পূর্ণ গুলিয়ে গেছে, সেই সমাজে থাকতে গেলে সেই সমাজে নির্বাচনী কুরুক্ষেত্রই হোক আর অন্য যে কোনো ক্ষেত্রই হোক, আমাদের একটি ললাট লিখন লেখা আছে, সেটা হচ্ছে রাজনীতি বলো আর অন্য নীতি বলো আর যা বলো, ভুলের ভুলভুলাইয়ায় ঘুরে মরা ছাড়া আমাদের কোনো গত্যন্তর নেই। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ চন্দিল। সব থেকে বড় ধন্যবাদ প্রাপ্য দুটো জিনিসের জন্য। এক হচ্ছে সমস্ত অংশ, সেটা ব্যক্তি মানুষকে, সংবাদ মাধ্যমকে, রাজনীতিবিদকে আয়নার সামনে দাঁড় করানোর জন্য। আর আরো বিশেষ করে আরেকটার জন্য ধন্যবাদ, সেটা হচ্ছে ওই যে বললো না সবাই একসঙ্গে কথা বলার অভ্যেস টক শোতে, যদি রাজনীতিবিদদের কানের মধ্যে দিয়ে মরমে পশিল ব্যাপারটা এরম হয়, তাহলে অন্তত আমার যন্ত্রণাটা একটু কমে। যাই হোক, স্ট্যালিন একবার খুব মজা করে বলেছিলেন যে যারা ভোট দেন তারা গুরুত্বপূর্ণ নয়, যারা ভোট গোনেন তারা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমাদের এই দেশে ভোটটা গোনেন কারা? নির্বাচন কমিশন। তারা শুধু গুরুত্বপূর্ণই নন, ওই সিজারের স্ত্রীর মতো তাদের যাবতীয় সন্দেহের ঊর্ধ্বে থাকতেই হবে। কোনোভাবেই কমিশনের নিরপেক্ষতা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে। একটু পরে নিঃসন্দেহে এই আলোচনায় টিএন সেশনের প্রসঙ্গ আসবে, কিন্তু তার আগে আবার একটু ফ্ল্যাশব্যাকে যাই। 1984 সাল, বন্ধু রাজীব গান্ধীর কথা, এলাহাবাদ থেকে লোকসভা ভোটে লড়ছেন অমিতাভ বচ্চন, উল্টো দিকে উত্তরপ্রদেশের হেভিওয়েট নেতা হেমবতী নন্দন বহুগুণা। নির্বাচন কমিশন সেবার শটান নির্দেশ দিয়েছিল যে দূরদর্শনে অমিতাভের সমস্ত ছবি দেখানো বন্ধ করতে হবে। আমাদের ছোটবেলার আরেকটা গল্প আছে, 1991 সাল, সে সময় জনতা পার্টির প্রতীক ছিল চক্র, আর দূরদর্শনে সে সময় হুইল ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনে একটা চক্র দেখানো হতো। নির্বাচন কমিশনের নির্দেশে ওই হুইল সাবানের বিজ্ঞাপন বেশ কয়েক মাসের জন্য বন্ধ হয়ে যায়। আমার পরের বক্তাকে অনেকে নিঃসন্দেহে প্রসার ভারতীর সিইও হিসেবে মনে রেখেছেন, কিন্তু আমি তাদের মনে করিয়ে দেব তিনি শুধু 70-এর দশক থেকে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তাই নয়, তিনি একটা ঘটনাবহুল সময় এই রাজ্যের পশ্চিমবঙ্গের চিফ ইলেকট্রাল অফিসার ছিলেন এবং বিধ্বংসী বন্যার সময় অস্থায়ী নৌকোর ওপর পোলিং বুথে যে ছবি ইতিহাস হয়ে আছে তাঁরই উদ্যোগ ছিল। আমার পরের বক্তা জহর সরকার। নমস্কার। প্রথমেই আমার শুভেচ্ছা নেবেন নববর্ষের। আমি সুমনকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে সবচেয়ে শেষে কথা বলতে বলেছে, কারণ আমি জানি আমি রক্ত গরম করার মতো স্পিচ দিতে পারবো না, আমি লোককে হাসাতেও আসিনি। ঘটনাচক্রে
1942 বছর আগে, অনেকেই বোধহয় এখানে 42 বছর আগে জন্মাননি, 42 বছর আগে ইন্দিরা গান্ধীর ভোট, সেই ভোটে আমাকে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারে কাজ করতে হয়েছিল বর্ধমান পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি থেকে। সেই যে শুরু হয়েছে প্রায় 42 বছর ধরে, অনেক বছর ধরে অনেক পদে কাজ করতে হয়েছে। রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, ইলেকশন অবজারভার, হইচই করে ঘুরে বেড়াও, রিপোর্ট দাও, ভয় দেখাও, নিয়ে করে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার। আমি শুধু আমার অভিজ্ঞতার ভিত্তিতে কয়েকটি কথা আপনাদের সামনে প্রস্তাবিত করব। এই তর্কের মধ্যে আমি ঢুকছি না যে কে ঠিক কে ভুল, কেন আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে রেফারি নিজে ঠিক আছেন কিনা। আপনারা যারা লেখা পড়েছেন কয়েকদিন ধরে, আজকেও একটা লেখা বেরিয়েছে টেলিগ্রাফে, আনন্দবাজারও দুদিন আগে বেরিয়েছিল, আমি বারবার করে বলার চেষ্টা করছি আপনাদের হয়েই, কারণ আমার কোনো রাজনৈতিক মতামত নেই। প্রতিটি রাজনৈতিক দলের সাথে আমার সংঘাত হয়েছে, বলতে লজ্জা নেই। রিটায়ার করে গেছে, এখন আর কেউ কিছু করতে পারবে বলে মনে হয় না। প্রতিটি রাজনৈতিক দলের সাথে মিলও হয়েছে, তাদের হয়ে কাজও করেছি, তাদের সরকারে হয়ে। ভগবান যেন আমাকে সেই শক্তিতে রাখে, শেষ পর্যন্ত যেন মাথা উঁচু করে আমরা থাকতে পারি আপনাদের মতন। এখন 77 থেকে নিয়ে এই 2019 অব্দি এই 42 বছরে দেখেছি, তার মধ্যে আমি প্রথম 3টি যে এই ইলেকশনে যে নিয়ে আমার সন্দেহ হচ্ছে বা ভয় হচ্ছে, প্রথমে আমি 3টি আচরণবিধির ওপর 3টি বক্তব্য রাখবো। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, এই মুহূর্তে ধরুন আচরণবিধি নিয়ে বলতে গেলে সবচেয়ে প্রথম যেটা আমার দুঃখ লাগে, কষ্ট লাগে, খারাপ লাগে, যে আজকে ধরুন একটি পদে আমাদের পরশু একটি ফেজের ইলেকশন হচ্ছে, 3টি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি পশ্চিমবাংলায় এবং অন্যান্য রাজ্যে। প্রতিটি রাজনৈতিক কর্মীকে বলা হয়েছে আজকে 5টার সময় তারা যেন প্রচার বন্ধ করে। প্রতিটি রাজনৈতিক দলের লোকেরা বন্ধও করেছে, কিন্তু সেই মুহূর্তে এই মুহূর্তে 5টার পরে মানে 48 ঘন্টা একটা বিধি থাকে, একটা বাধা থাকে। এই 48 ঘন্টার মধ্যে একটি টিভি চ্যানেল বহাল তবিয়তে তারা চালিয়ে যাচ্ছে তাদের প্রচার। তবে যারা সাইকেল রিক্সা করে, সাইকেল ভ্যানে করে যারা প্রচার করছে, তারা কি দোষ করেছে? নির্বাচন কমিশনের উচিত ছিল তাদের বাধা দেওয়া। নির্বাচন কমিশনে যে 3জন ভদ্রলোক আছেন তারা আমাদের সাথে কাজ করেছেন, আমি তাদের চিনি, সম্পর্ক ভালো ছিল অন্তত, কিন্তু তাদের যে দায়িত্বে দেওয়া হয়েছে সেই দায়িত্বের ব্যাপারে আমরা তাদের সচেতন করার চেষ্টা করছি। আমাদের মতন অন্যান্য যারা রিটায়ার্ড অফিসার আছেন, আমরা একটি গোষ্ঠী করেছি সাংবিধানিক আচরণ। সেই আচরণ, সেই গোষ্ঠীর থেকে তাকে বারবার করে বলছি, আজকে 1 মাস নয় 3-4 মাস ধরে, যে আপনি দয়া করে একটু শক্তি প্রচার করুন, আপনি নিজের শক্তি দেখান, নাহলে এই রাজনৈতিক শ্রেণীর সামনে দাঁড়াতে পারবেন না অন্তত 2019-এর ইলেকশনে। আমি একটু উদাহরণ দিলাম, নমো টিভি। এই ধরুন আদিত্যনাথ এবং আরো কয়েকজন ব্যক্তিকে গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে তারা বন্ধ করেছে। আমার প্রশ্ন হলো, ইলেকশন কমিশনার হয়ে আমরা কাজ করেছি, সুপ্রিম কোর্টের কেন নির্দেশ লাগছে? সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে বলতে লজ্জা লাগে না যে আমার দাঁত নেই, আমি টুথলেস? এ কি আশ্চর্য! এইভাবে যদি প্রভাব বিস্তার করে, তবে আমরা দেশটা রেফারিকে যদি প্রভাবিত করতে আরম্ভ করে, এখানেই আমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তা। একজন ভদ্রলোককে নিয়ে একটা বায়োপিক নিয়ে তর্ক হচ্ছে। বায়োপিক, তার কদিন আগে তাকে নিয়ে কয়েকটা সিরিয়াল হয়ে গেল। সেই সিরিয়াল রোখার দায়িত্ব তাদের হাতে ছিল, তারা করেনি। আমরা বারংবার লিখেছি, তা সত্ত্বেও করেনি। এই নিয়ে আমাদের দুশ্চিন্তা। কিন্তু দুশ্চিন্তা আজকে সাময়িকভাবে তাদের আচরণবিধি এবং তাদের আচরণ নিয়ে নয়, দুশ্চিন্তা আসলে মৌলিক কয়েকটি ইস্যু নিয়ে, মৌলিক কয়েকটি প্রশ্ন নিয়ে। আমরা জানেন কিনা জানি না, ইভিএম আমার প্রজন্মই আমরা চালু করেছি পশ্চিমবাংলায়। আমি প্রথম করেছিলাম 1989-এর ইলেকশনে। গ্রামে গ্রামে গিয়ে, জেলায় জেলায় গিয়ে লোককে বোঝাতে হয়েছিল ইভিএম এর বোতাম কি করে টেপে। আজকে 20 বছর পরে, 20-22 বছর পরে আমার সন্দেহ হচ্ছে ইভিএম এর ব্যাপারে। আমার মতন কয়েক লক্ষ লক্ষ লোকের সন্দেহ হচ্ছে যে ইভিএম এর কোন বোতাম টিপলে কে পাবে। এই সন্দেহ দূর করার জন্য দাওয়াই আছে, যন্ত্র আছে। আপনারা যখন ভোট দিতে যাবেন, অনেক কটি কেন্দ্রে দেখবেন ইভিএম এর সাথে একটি প্রিন্টারের মতন লাগানো আছে। এটাকে বলে ভিভিপ্যাট। বড় বড় আমলাতান্ত্রিক একটা কথা, সোজা কথা, পেপার ট্রেল। মানে আপনি যখন বোতাম টিপবেন,
আপনি সঠিক ব্যক্তিকে টিপেছেন কিনা তার একটি প্রমাণ ওই অনেকখানি ক্রেডিট কার্ডের স্লিপের মতন বেরিয়ে আসবে। দুভাবে করা যায়, ওটা বেরিয়েও আসা যায়, বেরিয়ে আপনি দেখে ছিঁড়ে ফেলতে পারেন। ভারতবর্ষে তার কোনো ব্যবস্থা নেই। ভারতবর্ষের ব্যবস্থা হলো আপনি যাকে ভোট দিয়েছেন সেই ভোটটি গিয়ে একটা বাক্সে পড়ে যাবে, সিল্ড ব্যালট বাক্সে। তার মানে আমরা অনেকখানি পুরোনো ব্যালট বক্স সিস্টেমের মতন ফিরে যাচ্ছি, যেখানে শুধু একজনের নাম থাকবে আপনি কাকে ভোট দিয়েছেন। ঠিক আছে, এই ভিভিপ্যাট আমাদের একান্ত প্রয়োজন। আমি এত বছর চাকরি করে, এত ইলেকশন করে, আমি বারবার করে ইলেকশন কমিশনকে বলছি, মশাই আপনার ভিভিপ্যাট বাড়ান। তারা বলছে একটি পার্লামেন্টারি ক্ষেত্রে তারা নাকি 7টি করবে। 1700 বুথ, সেখানে 7টিতে কি হবে? সুপ্রিম কোর্টে অব্দি যাওয়া হলো, সুপ্রিম কোর্ট কতখানি কি বুঝলেন আমি জানি না, মহামান্য আদালত তারা ঠিক করলেন না 7 করবেন না, 5 করে করুন, 7 5 35। আচ্ছা, কোথায় 35, কোথায় 1700? আমি সাধারণ মানুষের সামনে এসব তুলে ধরতে চাই এই জন্যেই যে এমনিতেই লোকের কাছে সচেতন নেই এসব ব্যাপারে, যে তাদের ভোট অন্যদিকে বিকৃত হতে পারে। এটা একটা উদাহরণ দিলাম, কিন্তু বারবার বলা সত্ত্বেও আমারই বন্ধুরা কিছু করে উঠছে না। সেই জন্য বাধ্য হয়ে আমরা বাইরে এসেছি, আমরা কাগজে লেখাপড়া করে লিখছি, আমরা বাইরে আওয়াজ তুলেছি। আপনি জানেন একজন মন্ত্রী, তিনি কদিন আগে বললেন যে তোমরা কোথায় ভোট দিচ্ছ আমি সব জানি, যারা ভোট দিচ্ছে না তাকে দেখে নেব। তাকে সুপ্রিম কোর্ট থেকে তাকে শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু যা বলেছে তার পেছনে কতখানি সত্যি আপনারা জানেন কিনা জানি না। আমাদের প্রায় 30-40 বছর ধরে আমাদের একটা নিয়ম ছিল যে ব্যালট পেপার, পরবর্তীকালে ইভিএম এক একটি পোলিং স্টেশন এরিয়া অনুযায়ী হয়, মানে একটা পাড়া অনুযায়ী হয়। সেই ভোটগুলো আমরা মিশিয়ে ফেলতাম, 12টা 15টা 20টা পাড়া একসাথে মিশিয়ে ফেলতাম। ইচ্ছে করে মেশাতাম আমরা, যাতে পাড়া ভিত্তিক চিহ্নিত না করা যায় যে এই বস্তি, এই রাস্তা, এই লোকেরা ভোট দিয়েছে, কার বিরুদ্ধে কার পক্ষে। আজকে ইভিএম মেশিনের পেছনে যেই বিপদ আছে, সেই বিপদটি হলো যে ইভিএমে যখন রেজাল্ট বেরোবে তখন সেই পাড়া ভিত্তিক, রাস্তা ভিত্তিক বেরোবে। রাজনৈতিক লোকেরা যদি তারা প্রতিশোধ নিতে চায় তারা নিতে পারে, এরও দাবাই আছে, সবকিছুরই দাবাই আছে। এর প্রতিশোধ হলো টোটালাইজার বলে একটি যন্ত্র আছে, যেখানে 14টি ইভিএম বা 14টি পোলিং বুথের রেজাল্টকে একসাথে মিশিয়ে ফেলতে পারে। আমরা বারংবার বলছি যে টোটালাইজার ব্যবহার করো, 14টি বুথকে একসাথে মিশিয়ে ফেলো, যাতে পাড়াভিত্তিক চিহ্নিত না করতে পারে। সেখানেও তারা কিছু করতে পারলেন না, কোর্ট অব্দি গিয়ে বোঝাতে পারলেন না। তাছাড়া তো টাকার ব্যাপার আছেই, টাকা নিয়ে আর কি বলবো। ইলেকট্রাল বন্ড বলে একটি জিনিস চালু করেছে, তাতে যে ক লক্ষ কোটি টাকা আসবে, ক হাজার কোটি টাকা আসবে, তার কোনো হিসেব আমরা পাবো ইলেকশন হয়ে যাওয়ার প্রায় 6 মাস পরে। যা হিসেব পেয়েছি তাতে দেখাচ্ছে একটি রাজনৈতিক দল তার 95% টাকা ইলেকট্রাল বন্ডে নিচ্ছে। কিছুই না, আপনি গিয়ে আপনার কালো টাকা হোক, সাদা টাকা হোক, আপনি একটা বন্ড কিনে দিয়ে দিলেন, যাতে পরবর্তীকালে আপনার সাথে সেই রাজনৈতিক দলের সম্পর্কটি আমরা ধরতে পারবো না। পরে যখন আপনি কন্ট্রাক্ট পাবেন তখন আপনাকে ধরতে পারবো না যে আপনি কন্ট্রাক্ট পেয়েছিলেন, ওই টাকা দিয়েছেন বলে। কেউ কাউকে টাকা মুফতে দেয় না। আমি গুরুত্বপূর্ণ কয়েকটি ব্যাপার আপনাদের সামনে তুললাম। আমি জানি যে আপনাদের মধ্যেও অনেক রকমের চিন্তা আছে, এইগুলো না বলে পারলাম না, কেন সাধারণত সাধারণ মানুষের কাছে এইসব বিপদ, এইসব ইস্যু নিয়ে কথা হয় না। আপনাদের সামনে তুললাম। আমরা এত বিপদ থাকা সত্ত্বেও আশা করছি যে নির্বাচন কমিশন, নির্বাচনী অফিসাররা তারা তাদের স্বচ্ছতা বজায় রাখবেন, তাদের স্বাধীনতা বজায় রেখে আমরা যেভাবে ইলেকট্রাল ট্র্যাডিশন চালিয়ে এসেছি এভাবে আমরা চালাতে পারবো। জয় হিন্দ, নমস্কার। ধন্যবাদ জহরদা শুরুতে একটা চমৎকার কথা বললেন যে রেফারি ঠিক আছে কিনা। রেফারি যদি ঠিক না থাকে সুপ্রিম কোর্ট কি করবেন? এবং ইভিএম যার আমলে শুরু হয়েছে তিনি যখন মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে ইভিএম নিয়ে তার সন্দেহ আছে, নিঃসন্দেহে ভোটার হিসেবে, ভারতীয় ভোটার হিসেবে আমাদের উদ্বেগ বাড়ে। তবে এবার এমন দুজনের গল্প বলবো, এদেশে যতদিন গণতন্ত্র বেঁচে থাকবে যাদের নাম উজ্জ্বল অক্ষরে লেখা থাকবে। একজন স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন 1950 সালের 21শে মার্চ যে বঙ্গ সন্তানের হাতে এই গুরু দায়িত্ব তুলে দেন পণ্ডিত নেহেরু।
আর অন্যজন তার উত্তরসূরি তিরুনেল্লাই নারায়ণ আইয়ার সেশন, যিনি 1990 থেকে 96 পর্যন্ত তার গোটা মেয়াদের মধ্যে গোটা দেশকে দেখিয়ে দিয়েছিলেন যে নির্বাচন কমিশন কাকে বলে। কি না বলেছেন তাকে রাজনীতিকরা, অ্যাল সেশন থেকে পাগলা কুকুর, মেগালোম্যানিয়াক থেকে বদ্ধ উন্মাদ, সব শুনতে হয়েছে। তিনিও রাজনীতিবিদদের দিকে পাল্টা আঙুল তুলে বলেছেন তু চিজ বড়ি হ্যায় ভ্রষ্ট ভ্রষ্ট, বলেছেন আমি ফুটবলের মতো, যত জোরে আমায় কিক করবে তত জোরে আমি বাউন্স ব্যাক করব। কিন্তু শুধু এসব ডায়ালগবাজি নয়, আজকের চরম বাস্তব আধার কার্ডের পূর্বসূরি এপিক নির্বাচন কমিশন নির্বাচনে বাধ্যতামূলক করে দুর্নীতি রুখতে চেয়েছিলেন। আর রাজনীতিবিদরা তার উপর এতটাই রেগে গেছিলেন যে 97 সালে সেই সেশন যখন দেশের 10ম রাষ্ট্রপতি নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ালেন, তখন মাত্র 240টা ভোট পেয়েছিলেন। আর পশ্চিমবঙ্গ থেকে কটা পেয়েছিলেন জানেন? 5টা।